ওকে, আচ্ছা দেখো, গত দিনের লেকচার নাম্বার 16 আমরা প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকিং পড়ছিলাম, অর্থাৎ আমরা ফ্রেশ কংক্রিট পুরোটা শেষ করছিলাম। তারপরে আমাদের কংক্রিট হার্ডেনিং প্রসেস চলতেছিল। এরপরে আমরা কিউরিংটা শুরু করছিলাম, বাট কিউরিং এ আমরা পুরাটা শেষ করি নাই। আমার যতদূর দেখলাম আমি তোমাদের এতখানি শেষ করছি আর কি। তো আজকে আমরা কিউরিং এর বিভিন্ন মেথড আর এই স্লাইডের যে বাকি দুইটা পয়েন্ট বাকি ছিল এখান থেকে আমরা শুরু করতেছি। দেখো, তো আজকে হলো লেকচার নাম্বার 17। তো কিউরিং কি ছিল এটা আমি জাস্ট সংক্ষেপে ওভারভিউ করি, তোমরা অবশ্যই আগের লেকচারটা দেখে নিবা। যে আমরা যখন কংক্রিটটাকে প্লেস করতেছি, ফ্রেশ কংক্রিটটা, এইটা যখন মোটামুটি আমি একদম কখন কিউরিংটা করা লাগে সেইটা বলতেছি। ইন জেনারেল কেসে আমরা সাধারণত এটা ফাইনাল সেটিং এর পরে আমাদের এই কিউরিংটা শুরু করি আর কি। অর্থাৎ আমাদের কংক্রিট সারফেসে এক্সট্রা পানি প্রোভাইড করা হয়, এক্সট্রা একটা ময়েশ্চার প্রোভাইড করা হয় এবং একটা টেম্পারেচার মেনটেন করা হয় আমাদের যে হাইড্রেশন রিঅ্যাকশন গুলো আছে সেগুলোকে প্রমোট করার জন্য। একটা ফেভারেবল টেম্পারেচার এবং ফেভারেবল একটা পানির অ্যামাউন্ট আমাকে অ্যাড করতে হয়, তো যাতে হাইড্রেশন রিঅ্যাকশনটা কন্টিনিউ করতে পারে। যদিও তোমার মনে হচ্ছে যে কনক্রিটটা তো এখন শক্ত হয়ে গেছে, এটা ড্রাই আউট হওয়াটা ইম্পর্টেন্ট, তবে ড্রাই আউট হওয়াটা ইম্পর্টেন্ট না। ড্রাই আউট হয়ে গেলে তার রিঅ্যাকশনগুলো ফিল আপ হবে না, বা আমাদের যে ক্যালসিয়াম সিলিকেট জেল যেটা তৈরি হওয়ার কথা সেটা তৈরি হবে না, আমাদের কংক্রিটটা শক্ত হবে না। এই উদ্দেশ্যে আমরা কিউরিং করতেছিলাম। তো আজকে আমরা এখান থেকে পড়বো যে আমাদের কিউরিং আসলে কতদিন ধরে করতে হবে। তো সেই ব্যাপারে আমাদেরকে এসিআই কোড একটা গাইডলাইন দিয়ে দিছে যে মিনিমাম কিউরিং টাইমটা আসলে কত। মিনিমাম কিউরিং টাইম সম্পর্কে তারা বলছে যে কমপক্ষে তোমার কম্প্রেসিভ স্ট্রেংথ 70% অ্যাটেইন করা পর্যন্ত তোমাকে কিউরিং করতে হবে, কমপক্ষে। এটা কিন্তু মিনিমাম। আচ্ছা, দ্য আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট, এসিআই সংক্ষেপে, recommends a minimum curing period corresponding to attaining 70% of compressive strength of concrete। মানে 70% স্ট্রেংথ অ্যাচিভ করতে কতদিন সময় লাগে? তো তোমরা যখন এক্সপেরিমেন্ট নাম্বার 3 পড়েছিলা C202 কোর্সে, সেখানেও দেখেছো। আবার এক্সপেরিমেন্ট যখন আমরা 9 পড়বো তখন দেখবা যে একটা কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথে পৌঁছাতে, তোমরা ওখানে পড়ছো মর্টার, আর এক্সপেরিমেন্ট 9 পড়বো হচ্ছে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ বের করার এক্সপেরিমেন্ট আর কি। তো সেখানে দেখবা যে মোটামুটি 70% স্ট্রেংথ গেইন করতে মোটামুটি 7 days সময় লাগে, 7 দিন সময় লাগে আর কি। তো এই 7 দিন পর্যন্ত তোমাকে মোটামুটি কিউরিং করতে হবে। তবে এইটা কিন্তু ডিফারেন্ট নর্মাল ক্ষেত্রে আর কি, তো ডিফারেন্ট কেসে কিন্তু ডিফারেন্ট হতে পারে, যেমন এটা পরের স্লাইডেই বলা আছে। তার মানে এসিআই আমাকে বলছে যে মিনিমাম 7 দিন ধরে কিউরিং করতে হবে, 70% স্ট্রেংথ অ্যাটেইন করা পর্যন্ত আর কি। এখানে বলা আছে যে হাউএভার 70% স্ট্রেংথ ক্যান বি রিচড কুইকার ওয়েন কংক্রিট কিউরস এট হাই টেম্পারেচার। আচ্ছা, এই 70% স্ট্রেংথ গেইন করতে যে 7 দিন লাগবে এটা তো আসলে ডিপেন্ড করতেছে তোমার ওয়েদারের উপরে, তারপর তুমি এখানে কোনো অ্যাডমিক্সচার ইউজ করেছো কিনা, বা তোমার কংক্রিটের হাইড্রেশনটা কেমন হবে সেটার উপরে। তো নর্মাল সার্কামস্টেন্সে এটা 70% স্ট্রেংথ গেইন করতে তোমার 7 দিন সময় লাগে। কিন্তু তোমার যদি হাই টেম্পারেচারে তুমি চিন্তা করো, একটু পরে আমরা টেম্পারেচারের সাথে কিউরিং টাইমটার সম্পর্ক দেখবো আর কি একটা গ্রাফের মাধ্যমে। এখানে দেখা যায় যে হাই টেম্পারেচারে তোমার কিউরিং রেটটা বেড়ে যায়, অর্থাৎ কিউরিং টাইমটা কমে যায়, সোজা কথা। তো টেম্পারেচারের সাথে একটা সম্পর্ক আছে আর কি। তো এখানে এই যে 70% স্ট্রেংথ, এটা যদি হাই টেম্পারেচারে থাকে তাহলে এটা 7 দিন লাগবে না, আরো কম দিনেই তুমি কিউরিংটা শেষ করতে পারবা। অথবা অর সার্টেন অ্যাডমিক্সচারস, যদি তুমি কোনো কেমিক্যাল ইউজ করো, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো অ্যাডমিক্সচার সম্পর্কে ডিটেইলস। তো কিছু কিছু কেমিক্যাল থাকে তোমার হাইড্রেশন রিঅ্যাকশনটাকে আর্লি করে ফেলে। ধরো তোমার আর্লি সেটিং লাগবে, তখন তুমি যদি কোনো ওই পার্টিকুলার অ্যাডমিক্সচার ইউজ করো তাহলে তোমার হাইড্রেশনটা ফাস্ট হয়ে যাবে এবং সেটিংটা আর্লি হবে, স্ট্রেংথ গেইনিংটা আর্লি হবে। এই ধরনের অ্যাডমিক্সচারে 70% অ্যাডমিক্সচার ব্যবহার করলে 70% কম্প্রেসিভ স্ট্রেংথ গেইন করতে তোমার 7 দিন নাও লাগতে পারে, এর থেকে কম লাগতে পারে আর কি। আচ্ছা, সিমিলারলি
এছাড়াও যে 7 দিনের বেশিও লেগে যেতে পারে। সিমিলারলি মোর টাইম মে বি নিডেড ফর কিউরিং হোয়েন কংক্রিট অর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আর লোয়ার। সোজা কথা, হাইড্রেশন রিঅ্যাকশনটা ঘটানোর জন্য যে ফেভারেবল জিনিসপত্র লাগে সেটা যদি তুমি মোটামুটি এনে দাও তাহলে 7 দিনই লাগবে। আবার তুমি যদি এই দুইটা জিনিসের কথা চিন্তা করো তাহলে 7 দিনের কম লাগতে পারে। এছাড়া যদি তুমি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার না দিতে পারো অথবা তাকে যদি প্রপার কন্ডিশন না দিতে পারো তাহলে এই কিউরিং টেম্পারেচার কিন্তু আরো বেশি লাগবে। এখন আমরা দেখব যে কিউরিং টেম্পারেচারের কথা বললাম যে হায়ার টেম্পারেচার হলে কিউরিংটা কুইকার হয়, এইটার একটা গ্রাফ আমরা এখন দেখব। টেম্পারেচার ইফেক্টস অন কিউরিং। তো প্রথম পয়েন্টটা দেখো, দ্য হায়ার দ্য টেম্পারেচার দ্য ফাস্টার দ্য কিউরিং, অর্থাৎ আমরা লাস্ট স্লাইড থেকে এই কথাটা পেলাম আর কি। তাহলে কত টেম্পারেচারকে আইডিয়াল বলা হচ্ছে? দেখো, টিপিক্যালি 20 ডিগ্রি সেলসিয়াস ইজ কনসিডার্ড অ্যান আইডিয়াল কিউরিং টেম্পারেচার। আইডিয়াল কিউরিং টেম্পারেচার ধরা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসকে। কিন্তু দেখো, আমি কিন্তু প্রথম পয়েন্টে বলছিলাম যে টেম্পারেচার বেশি হলে কিন্তু কিউরিং রেটটা তাড়াতাড়ি হবে। তাহলে সেই তুলনায় 20 ডিগ্রি সেলসিয়াসটা তো কম, তাহলে এটাকে আবার কেন আইডিয়াল বলতেছি? 20 ডিগ্রি সেলসিয়াসকে আইডিয়াল বলার একটা কারণ আছে, সেটা হলো যে দেখো, ফাস্টার কিউরিং রেট করে তোমার একটাই সুবিধা, সেটা হচ্ছে যে তুমি মানে এক সপ্তাহের জায়গায় কিছুদিন কম সময়ের মধ্যে মিনিমাম কিউরিং টাইমটা কমে যাচ্ছে আর কি। আসলে আমাদের কিউরিং করা লাগে মিনিমাম কতদিন বলো তো? মানে ম্যাক্স মিনিমাম হচ্ছে 7 দিন বলছে এসিআই কোড। আচ্ছা, এটা হলো মিনিমাম। আসলে আমরা কতদিন পর্যন্ত কিউরিং করি বা করা উচিত আসলে কতদিন? 28 দিন। 28 দিন পর্যন্ত কিউরিং করা হচ্ছে উচিত, কিন্তু আমাদের এটা পসিবল হয় না আর কি। আমাদের যদি ফিল্ডে কথা বলো, আমি অনেক প্রজেক্টে কথা বলে দেখছি যে তারা এটা আসলে 28 দিন পর্যন্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে করতে পারে না বা করে না। তারা কিউরিং এর ক্ষেত্রে উদাসীন। তারা যেটা করে, স্ল্যাব করে হচ্ছে 21 দিন, আর অন্য যেগুলো আছে যেমন ধরো ওয়াল, বিম বা ফুটিং, এগুলা তারা করে 14 দিন। অর্থাৎ তারা 7 দিনের উপরেই করতেছে, মিনিমামটার উপরেই আছে, তবে কিন্তু তারা 28 দিন পর্যন্ত করে না, তারা কিছুটা কম করে। এটা আমি জাস্ট প্রজেক্টের কথা বলতেছি। ম্যাক্সিমাম প্রজেক্টে এটা ফলো করে 21 দিন 14 দিন, স্ল্যাবে 21 দিন, অন্যগুলাতে 14 দিন। 28 দিন আসলে করা উচিত আর কি। যাই হোক, আইডিয়াল টেম্পারেচারটা 20 ডিগ্রি কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে, চিন্তা করো যে তোমার কিউরিং টাইমটা, প্রথম পয়েন্টটা একটু যদি দেখো, যে টেম্পারেচার বাড়লে কিউরিং টাইমটা মানে কিউরিংটা তাড়াতাড়ি হবে। এই একটা সুবিধা ছাড়া এটার কিন্তু অন্য কোনো সুবিধা নাই। কেন? কারণ তোমার হাই টেম্পারেচারে ওই হাইড্রেশন রিঅ্যাকশনটা বেশি তাড়াতাড়ি হয়। তো তুমি যদি কোনো ধরনের কোনো অ্যাডমিক্সচার ছাড়া হাই টেম্পারেচারে যদি ওই তোমার যদি হাইড্রেশন রিঅ্যাকশনটা বেশি ফাস্ট হয়ে যায়, তাহলে কিন্তু তোমার কনক্রিট তাড়াতাড়ি সেটিং হবে। এবং তাড়াতাড়ি সেটিং হতে গেলে হাইড্রেশন যদি খুব ফাস্ট হয় এবং তোমার কন্ট্রোলে না থাকে জিনিসটা, অতিরিক্ত ফাস্ট হওয়ার কারণে স্ট্রেংথ বা এগুলো আর্লি পাওয়া, কিন্তু প্রথম দিকে কিন্তু সেখানে কিছু ক্র্যাক পড়ে যেতে পারে। সো এই জন্য 20 ডিগ্রিকে বলা হচ্ছে আইডিয়াল আর কি। যে তোমাকে বলা হইলো যে হাই টেম্পারেচারে তোমার রিঅ্যাকশন বেশি দ্রুত হবে, কিন্তু বেশি দ্রুত হলে কিন্তু তোমার কনক্রিটে তাড়াতাড়ি সেট হয়ে ক্র্যাক পড়তে পারে ইনিশিয়াল স্টেজে, এবং সেই ক্র্যাকটা কিন্তু লাস্ট পর্যন্ত থাকতে পারে। এটা হচ্ছে একটা বড় সমস্যা আর কি। যার কারণে টেম্পারেচার অতিরিক্ত বেশিও হওয়া যাবে না, অতিরিক্ত কমও হওয়া যাবে না। 20 ডিগ্রিকে বলা হচ্ছে আইডিয়াল। তো এরপরে আবার এখানে বলছে যে ইফ কংক্রিট ফ্রিজেস ডিউরিং ফার্স্ট 24 আওয়ার্স ইট মে নট বি এবল টু অ্যাটেইন ইটস অরিজিনাল প্রপার্টিজ। আবার তোমার তাপমাত্রা যদি ফ্রিজিং টেম্পারেচারে চলে আসে, তাহলেও কিন্তু পসিবল না তোমার পক্ষে এর অরিজিনাল প্রপার্টিজ, অর্থাৎ ম্যাক্সিমাম যে সিলিকেট, ক্যালসিয়াম সিলিকেট জেল তৈরি হওয়ার কথা, সেটা কিন্তু ফ্রিজিং টেম্পারেচারেও পসিবল না। তো কোল্ড ওয়াটার কিউরিং কিন্তু পুরো আলাদা। তো আমি কোল্ড ওয়াটার কিউরিং নিয়ে তোমাদের সিলেবাসে নাই, এটা আমি পড়াচ্ছি না। জাস্ট এতটুকু জেনে রাখো যে কোল্ড ওয়াটার টেম্পারেচারে যদি তুমি নর্মালি কিউরিং করো, তাহলে অরিজিনাল প্রপার্টি তুমি কখনোই পাবা না।
কারণ তুমি ওই রিয়াকশনটাকে প্রমোট করতে পারবা না, রিয়াকশনটা উল্টা দিকে চলে যাবে। এখানে দেখো যে এই গ্রাফটা খেয়াল করো, তোমাদের বইতেই আছে এটা। এখানে কিউরিং টেম্পারেচারের সাথে কম্প্রেসিভ স্ট্রেংথের একটা কার্ভ আঁকা হয়েছে। এটা প্রথমে যে কার্ভটা দেখতেছো এটা প্রথম দিনের টেস্ট করা, আর এই উপরে যেটা দেখতেছো সেটা 28 দিনের। তো প্রথম দিনেরটা যদি খেয়াল করি, টেম্পারেচার বাড়ার সাথে সাথে আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথ বাড়তেছে, কিন্তু দেখো তার মানে এই কিউরিং টাইমটা কিন্তু আলটিমেটলি তোমার কমে যাবে। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে যত টেম্পারেচার বাড়তেছে তত উপরের দিকে যাচ্ছে, তবে সেটা দেখো 50°C পর্যন্ত। আমরা 20°কে আইডিয়াল বলেছি। তো আমাদের দেশে আসলে সামারে সাধারণত টেম্পারেচার থাকে কিন্তু 33, 35, 36 এরকম। তো আমরা যখন পানিটা দিচ্ছি তখন কিন্তু টেম্পারেচার আরো কিছুটা কমে যায়, অর্থাৎ ঠান্ডা যেহেতু পানিটা, মানে ধরো নর্মাল পানি যদি ধরো, পানির জন্য কিছুটা টেম্পারেচার কমে। তো ধরো 35° আছে, সেখানে টেম্পারেচার কিন্তু 2° বা 3° আলটিমেটলি কমে যায় পানিটা থাকার জন্য। তো 20° করতে পারলে বেস্ট হয়, তবে 20° তো আর রাখা সম্ভব হয় না। তবে আমরা যে রেঞ্জে থাকি যেমন 30 বা 33, সেখানেও কিন্তু এই রিয়াকশনটা তেমন কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয় 50°-র পরে। 50°-র পরে এই কথাটা উল্টা হয়ে যায় আর কি। বা আমরা যদি একটু চিন্তা করি, রিয়েল হাই টেম্পারেচার অ্যাবভ 120°F অথবা 48.9°C ক্যান কজ সিরিয়াস ড্যামেজ সিন্স সিমেন্ট মেড সেট টু ফাস্ট। এই প্রথম পয়েন্টের পার্সপেক্টিভে যদি বলি, যদি এত ডিগ্রির উপরে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে তোমার মানে সিমেন্ট অতিরিক্ত ফাস্ট রিয়াকশন হওয়ার কারণে সেখানে কিছু, ওই যেটা বললাম যে আর্লি সেটিং হয় এবং তোমার সেই সেটিংটায় কিছু ক্র্যাক পড়ে কিছু ড্যামেজ হতে পারে, সেটা কিন্তু অনেক বেশি 48.9। তো আইডিয়াল টেম্পারেচার 20, বাট তুমি 50-র নিচে যদি থাকো তাহলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আমাদের দেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করো, আমাদের দেশের টেম্পারেচার ধরো ম্যাক্সিমাম গেলে সেটা 37, 38 বা 40ই ধরো, তো সেটা কিন্তু আর আমাদের লিমিট ক্রস করতেছে না। তো সমস্যা হওয়ার কথা না আর কি আমাদের। অর্থাৎ আমাদের যেটা মেইনটেইন করতে হবে সেটা হচ্ছে যে আমাদের পানিটা ইউনিফর্মলি পড়তেছে কিনা আমাদের কংক্রিট সারফেসের উপরে, সেটা ইম্পর্টেন্ট। তো সেটা মেথডেই আমরা দেখবো আর কি। হায়ার কিউরিং টেম্পারেচারস প্রমোট অ্যান আর্লি স্ট্রেংথ গেইন ইন কংক্রিট বাট মে ডিক্রিজ ইন ইটস 28 days স্ট্রেংথ। আচ্ছা, এই যে এখানে উপরেরটা যদি খেয়াল করো, প্রথম দিকে এই টেম্পারেচার বাড়ার সাথে সাথে কিন্তু তোমার এটা ইনক্রিজিং হবে, অর্থাৎ কম্প্রেসিভ স্ট্রেংথ বাড়বে। 28 দিন পরে কিন্তু সেটা ডিক্রিজিং, সেই কথাটাই বলা হয়েছে যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে কিউরিং টাইমটা 28 দিন পরে হচ্ছে কমে যায়, কারণ রিয়াকশন মোটামুটি হয়ে যায়। এইখানে কার্ভটা একটু বেশি স্টিপ হয়ে গেছে, তো এটা আসলে এতটা স্টিপ হয় না, এটা আর একটু ফ্ল্যাট হয় আর কি, এরকম হয়। তো 28 দিন পরে তো রিয়াকশন রেট কমে যাবে, তো আলটিমেটলি কিউরিং টেম্পারেচার বাড়ার সাথে সাথে কম্প্রেসিভ স্ট্রেংথ আর বাড়ে না, উল্টা হচ্ছে আস্তে আস্তে স্লো ডাউন করে ডিক্রিজ করে আর কি, উল্টা হয় কথাটা। তো যেটা আমরা এখন এখান থেকে সামারি টানলাম যে টেম্পারেচার বাড়লে আমাদের কিউরিং টাইম কমবে, তবে হ্যাঁ অবশ্যই বেশি টেম্পারেচারে গেলে, অতিরিক্ত আর্লি সেট হয়ে গেলে তোমার কনক্রিটে ক্র্যাকিং হয়ে ড্যামেজ হতে পারে। আমাদের জন্য ফেভারেবল টেম্পারেচার 20°, তবে আমাদের পার্সপেক্টিভ চিন্তা করলে, দেশের পার্সপেক্টিভ চিন্তা করলে যদি আমরা আপ টু 35 বা 40 পর্যন্ত চিন্তা করি টেম্পারেচার, তো ওই টেম্পারেচারে কিন্তু আমাদের কিউরিং টাইমে তেমন কোনো ইফেক্ট নাই টেম্পারেচারের উপরে, বা ড্যামেজ পড়ারও সম্ভাবনা নাই। এই ছিল টেম্পারেচার ইফেক্ট। এখন আমরা হচ্ছে কিউরিং মেথড গুলো পড়ার আগে আমরা শুরু করি যে কিউরিং এর ফেজ গুলা কি কি। তো কনক্রিটের কিউরিংটা 3টা ফেজে হয়ে থাকে, একটাকে বলতেছি ইনিশিয়াল কিউরিং, একটা ইমিডিয়েট কিউরিং, একটা হচ্ছে ফাইনাল কিউরিং। তো ইনিশিয়াল কিউরিংটা কি, ইমিডিয়েট কিউরিংটা কি, আর ফাইনাল কিউরিংটা কি? ইনিশিয়াল কিউরিং হচ্ছে তোমার কনক্রিট কাস্টিং করার পরে, তোমার কনক্রিটটা যখন ইনিশিয়াল সেটিং করবে তার আগে, কনক্রিটটা কাস্টিং করার পরে ইনিশিয়াল সেটিং এর আগে যদি তোমার কনক্রিট সারফেস থেকে পানিটা ড্রাই হয়ে যায়, পানিটা যদি ড্রাই হয়ে যায় তাহলে আমি বলছিলাম গতদিন যে কনক্রিট সারফেসে
কিছু ক্র্যাক পড়ে পানি না থাকার জন্য, সেই ক্র্যাকটাকে বলা হয় প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকিং। অথবা এই সারফেসে কিন্তু ছোট ছোট অনেক ক্র্যাক পড়তে পারে ইনিশিয়াল সেটিং টাইমের সময় যদি তোমার পানি সারফেসে না থাকে। নর্মালি যদি চিন্তা করি, কনক্রিটের যখন তুমি কাস্ট করবা তখন এটাকে ব্লিডিং হয়ে পানি কিন্তু সারফেসে জমা পড়ে। নর্মালি কিন্তু ইনিশিয়াল সেটিং টাইমের আগে বা ইনিশিয়াল সেটিং টাইমের সময় এই পানিটা, এই সারফেসটা কিন্তু ভেজাই থাকে, আসলে সারফেসটা ড্রাই আউট করে না। তবে যদি ইভাপোরেশন রেটটা বেশি হয় তাহলে এই পানিটা ড্রাই আউট করে যায়। এখন এই ড্রাই আউট রেটটাই হচ্ছে প্রবলেম। যদি তোমার ইভাপোরেশনের কারণে এই পানিটা ড্রাই আউট হয়ে যায় ইনিশিয়াল সেটিং টাইমের সময়, তখন তোমাকে যে কিউরিংটা করতে হবে সেটাকে বলা হয় ইনিশিয়াল কিউরিং। অর্থাৎ এই কনক্রিট সারফেসে আবার কিছু পানি অ্যাড করে দিচ্ছি ওই ক্র্যাকগুলা যেন না হয় সেটার জন্য আর কি। এটা হলো ইনিশিয়াল সেটিং টাইমের সময়। আচ্ছা, ইমিডিয়েট কিউরিং কাকে বলে? ইমিডিয়েট কিউরিং হলো তোমার কংক্রিটের দুইটা ফেজ থাকে, তিনটা ফেজ থাকে আসলে। একদম প্রথমে লিকুইড থাকে, এরপরে সেটিং, আর এখানে হচ্ছে হার্ডেনিং। সেটিং এর আবার দুইটা অংশ, এখানে হচ্ছে ইনিশিয়াল সেটিং আই লিখলাম, আবার এখানে হচ্ছে ফাইনাল সেটিং। ইনিশিয়াল সেটিং এবং ফাইনাল সেটিং এর মধ্যে, এই টাইমের মধ্যেও তোমার কংক্রিট সারফেসে সাধারণত এই ব্লিডিং এর পানিটাই জমা থাকে আর কি। এই টাইমের মধ্যে যদি তোমার কংক্রিট সারফেস থেকে পানিটা ড্রাই আউট হয়ে যায় তাহলে তোমাকে যে এক্সট্রা পানি অ্যাড করতে হচ্ছে এটাকে বলা হয় ইমিডিয়েট কিউরিং, অর্থাৎ ইনিশিয়াল সেটিং এবং ফাইনাল সেটিং টাইমের মাঝখানে। এটা হলো ইমিডিয়েট কিউরিং। আর ইনিশিয়াল সেটিং টাইমের সময় বা তার আগে যে কিউরিং করি সেটা হলো ইনিশিয়াল কিউরিং। আচ্ছা, আর ফাইনাল কিউরিং কাকে বলে? এটাই হচ্ছে আসল কিউরিং। আসলে আমরা যে কিউরিংটা বলতে বা তোমরা যে এক্সাম্পলটা দেখো এটাই হচ্ছে ফাইনাল কিউরিং। এটা হচ্ছে তোমার ফাইনাল সেটিং টাইমের পরে। ফাইনাল সেটিং টাইমের পরে আমাদের কনক্রিট সারফেসে সাধারণত ব্লিডিং এর পানিটা থাকে না। সাধারণ টেম্পারেচারে বা সাধারণ পরিবেশের কথা যদি বলো, তখন অবশ্যই তোমাকে ফাইনাল সেটিং টাইমের পরে তোমার যে এক্সট্রা পানিটা অ্যাড করতে হচ্ছে সেটাকে বলা হয় ফাইনাল কিউরিং। এখন আমি যদি বলি তোমাদের এই তিন টাইপের কিউরিং এর মধ্যে, তো তোমার এই প্রথম দুইটা কিউরিং ম্যান্ডেটরি না, অর্থাৎ এটা তোমার লাগতেও পারে নাও লাগতে পারে। ইনিশিয়াল কিউরিং এবং ইমিডিয়েট কিউরিং এটা হচ্ছে যদি তোমার সারফেস ড্রাই আউট হয়ে যায়, ইনিশিয়াল সেটিং টাইমের সময় সাধারণত ড্রাই আউট হয় না। আর এটাও যেটা বললাম যে ইনিশিয়াল এবং ফাইনাল সেটিং টাইমের যে গ্যাপ এর মধ্যে ইমিডিয়েট কিউরিং করা লাগে না, কিন্তু যদি সারফেস ড্রাই আউট হয় তখন তোমাকে করা লাগতে পারে। উপরের দুইটা তোমার লাগতেও পারে নাও লাগতে পারে, এটা তোমার সারফেসের ময়েশ্চারের উপরে ডিপেন্ড করতেছে। কিন্তু লাস্টেরটা তোমাকে অবশ্যই এটা করতে হবে, অবশ্যই তোমাকে ফাইনাল কিউরিং করতে হবে, কারণ ফাইনাল সেটিং এর পরে সারফেস এমনি ড্রাই হয়ে যাবে। তো কনক্রিটের যে পোটেনশিয়াল প্রপার্টি সেটা অ্যাচিভ করতে গেলে আমাকে এই ফাইনাল সেটিং টাইম করতেই হবে, ফাইনাল কিউরিংটা করতেই হবে। এখন দেখো ফাইনাল কিউরিং সম্পর্কে আমি যে কথাগুলো বললাম সেটাই বলা আছে যে কিউরিং শুড স্টার্ট আফটার মিনিমাম 6 আওয়ার্স। মিনিমাম 6 ঘন্টার মধ্যে কিউরিংটা শুরু করতে হবে। ফাইনাল কিউরিং এর কথা বলতেছি আমি, কারণ কি ফাইনাল সেটিং টাইম মোটামুটি এই 6 ঘন্টার মধ্যেই হয়ে যায়। অর্থাৎ তোমার ফাইনাল সেটিং টাইম হয়ে গেলেই তোমাকে কিউরিং শুরু করতে হবে, এবং এটা নট লেস দেন 24 আওয়ার্স। এটা 24, এখানে দেখো যে কিউরিং শুড স্টার্ট আফটার মিনিমাম 6 আওয়ার্স এন্ড নট লেস দেন 24 আওয়ার্স। অর্থাৎ 24 আওয়ার্স কিন্তু ক্রস করে যে কিউরিংটা হবে না। মোটামুটি এটা ডিপেন্ড করতেছে তোমার কনক্রিটের ফাইনাল সেটিং টাইমের উপরে। মোটামুটি এখানে বলা হচ্ছে 6 আওয়ার্স আর কি। আচ্ছা, এখানে দেখো নট মোর দেন 24 আওয়ার্স হবে। আচ্ছা, thus concrete curing has to start varies and depends on when the surface of the concrete begins to dry. আচ্ছা, এই কনক্রিট কিউরিংটা কখন শুরু করবা এটা ডিপেন্ড করতেছে, এটা যেটা বললাম যে কনক্রিটটা তোমার কখন থেকে ড্রাই আউট করা শুরু করতেছে সেটার উপরে। সাধারণত ফাইনাল সেটিং টাইমের পরে কিউরিং শুরু করতে হয়, তবে এটা ডিপেন্ড করতেছে তোমার কনক্রিট সারফেস কখন ড্রাই আউট হচ্ছে এর উপরে। তো আমি বলেছিলাম তোমাদের প্রথম দিন যেটা আমাদের সুপারভিশনের উপর রেখে এই দুটো লাগবে কিনা এটা তোমাকে দেখতে হবে আর কি।
তো কংক্রিট কিউরিং শুড বি স্টার্টেড বিফোর কংক্রিট সারফেস লসেস ইটস ওয়াটার, অর্থাৎ কংক্রিট ওয়াটারটা লস করার সাথে সাথে তোমাকে কিউরিংটা স্টার্ট করতে হবে। তো মোটামুটি এই পর্যন্ত আমরা দেখলাম। এখন আমরা কিউরিং এর মেথডগুলো দেখবো, অর্থাৎ আমাদের ফাইনাল যে কিউরিং এইটার কিছু মেথড আছে, এটা তোমরা অনেকেই পরিচিত এটার সাথে। তো কিউরিং এর মেথডগুলো একটু দেখো। আচ্ছা, কংক্রিটের কিউরিং দুই রকম, একটা হচ্ছে ওয়াটার কিউরিং, একটা হচ্ছে সিল্ড কিউরিং। ওয়াটার কিউরিংটা কি? এক্সটার্নালি তুমি যদি কংক্রিট সারফেসে ওয়াটার অ্যাড করো সেটাই হচ্ছে ওয়াটার কিউরিং। ওয়াটার কিউরিং কাকে বলে বা এটার কাকে বলে তো বললাম, যে তুমি যদি ওয়াটার অ্যাড করে করো তো এটার কি কি টেকনিক আছে, সেটা হচ্ছে পন্ডিং। পন্ডিংটা তোমরা অনেকেই দেখছো, স্ল্যাবে যদি তুমি পানি জমায় রাখো আর কি, একটা সার্টেন অ্যামাউন্টে পানি জমা করে রাখা হয়, এটার ছবি একটু পর আমরা দেখব পন্ডিং। সেকেন্ড হচ্ছে স্প্রেইং অর স্প্রিংকলিং অফ ওয়াটার অন কংক্রিট সারফেস, অর্থাৎ তুমি যদি কংক্রিট সারফেসে পাইপ দিয়ে, সাধারণত আমাদের দেশে পাইপ দিয়ে কংক্রিট সারফেসে কংক্রিটটাকে ভেজা রাখা হয়, সেটাকে বলা হচ্ছে স্প্রেইং অর স্প্রিংকলিং মেথড। এই মেথডের ক্ষেত্রে যেটা করতে হয়, দ্য ওয়াটার শুড বি কন্টিনিউয়াসলি অ্যাপ্লাইড সো দ্যাট দ্য কংক্রিট ডাজন্ট ড্রাই আউট, অর্থাৎ তোমাকে কংক্রিট সারফেসটাকে কন্টিনিউয়াসলি পানি অ্যাড করতে হয় যেন তোমার কংক্রিট সারফেসটা ড্রাই আউট না করে। আর সেকেন্ড মেথডটা হচ্ছে সিল্ড কিউরিং। সিল্ড কিউরিং কি? এখানে তোমার কংক্রিট সারফেস যখন সেট হয়ে যায়, কংক্রিটটা যখন তুমি ইনিশিয়ালি কংক্রিটটাকে কাস্ট করলা, তো এই উপরে তো তোমার ব্লিডিং এর জন্য কিছু পানি জমা পড়ে, এছাড়াও তুমি অ্যাডিশনালি কিছু পানি অ্যাড করতে পারো কংক্রিট সারফেসে। এরপরে তুমি এই কংক্রিট সারফেসটাকে একটা ওয়াটারপ্রুফ পেপার অথবা প্লাস্টিক শিটিং অথবা কিউরিং মেমব্রেন, এই ধরনের কিছু পেপার দিয়ে অথবা কিছু শিট দিয়ে এইটাকে, এই কংক্রিট সারফেসটাকে তুমি যদি ঢেকে রাখো, তাহলে যেটা হয় যে এই যে পানিটা অলরেডি এখানে আছে, এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ওয়াটারপ্রুফ, অর্থাৎ এদের ভেতরে পানি যেতে পারে না বা এদের বাইরে পানি যেতে পারে না। তো তুমি কংক্রিট কাস্ট করে যদি এরকম একটা পেপার বিছায় দাও এটার উপরে, তাহলে দেখা যাবে যে এই যে পানিটা উপরে জমা পড়ছিল অথবা তুমি অ্যাডিশনালি অ্যাড করছো, সেই পানিটা ড্রাই আউট হতে পারে না এই পেপারগুলো বিছাই দিলে, কারণ এরা ওয়াটারপ্রুফ। বাইরে থেকে পানি এদের ভেতরে যাবে না বা ভেতর থেকে পানি এদের বাইরে যাবে না আর কি। তো এই কিউরিং মেমব্রেন গুলো বিছাই দিলে দেখা যায় যে তোমার এই পানিটা এখানে থেকে যাচ্ছে, তো এই পানিটা থেকে গেলে এখানে রিয়াকশন গুলো এই পানিটাই করে ফেলে আর কি। তো এই ধরনের কিউরিং গুলো কিন্তু ভালো সলিউশন। ওয়াটার কিউরিং এ কিন্তু তোমাকে পানি আছে কি নাই দেখতে হয় বারবার, তারপর পানিটা ইউনিফর্মলি নাও থাকতে পারে, যেমন তুমি পাইপ দিয়ে পানি পানি দিচ্ছ, কোথাও বেশি পড়তে পারে কোথাও কম পড়তে পারে, যদি ইউনিফর্মিটি মেনটেন করার চেষ্টা করার ম্যাক্সিমাম করা হয় আর কি। তো অনেক সময় ইউনিফর্মিটি মেনটেন করা যায় না ওয়াটার কিউরিং এ, কিন্তু সিল কিউরিং এ কিন্তু তোমার একটা ওই প্রপার একটা ইউনিফর্মিটি কিন্তু এখানে বজায় রাখা যায় এটার তুলনায় আর কি। তবে আমাদের দেশে কিন্তু এই সেকেন্ডটার প্র্যাকটিস খুব একটা নাই, কারণ এখানে যে ওই ওয়াটারপ্রুফ পেপার বা প্লাস্টিক শিটিং বা কিউরিং মেমব্রেন দেখতেছো, এগুলো কিন্তু এক্সপেন্সিভ। তুমি যদি পলিথিনের কথা বলো, পলিথিন ইউজ করলে কিন্তু 100% সলিউশন পাওয়া যায় না, কারণ সেটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ না। সো এখানে কিন্তু ওয়াটারপ্রুফ পেপার বা প্লাস্টিক শিটিং বা কিউরিং মেমব্রেন এটা বলতে কিন্তু ওই পলিথিনকে বোঝানো হচ্ছে না আর কি। আমাদের দেশে যেটা করা হয় সেটাই এখানে ওয়াটার কিউরিংই ম্যাক্সিমাম করা হয়। তো আমরা এখন এক্সাম্পল গুলা দেখবো এই ওয়াটার কিউরিং এবং সিল্ড কিউরিং এর। প্রথম মেথডটা ছিল, আমি ওয়াটার কিউরিং পড়াচ্ছি প্রথমে, সেটা ছিল পন্ডিং অথবা ইমার্শন। তো এইটা তো অনেক কমন, তোমরা দেখো নাই যে স্ল্যাবে বা আমাদের ছাদগুলার উপরে এরকম সার্টেন একটা ওয়াটার জমা করে রাখে কিউরিং এর জন্য। এই এক্সাম্পলটা দেখছো কিনা তোমরা? এটা কিন্তু খুবই কমন আমাদের দেশে। এটাই কি করা হয় সাধারণত, এটা ফ্ল্যাট টাইপের সারফেস গুলাতে, যেমন তোমার স্ল্যাব হতে পারে, এটা হলো রুফ স্ল্যাবে করছে, অথবা পেভমেন্ট রোডে করা হতে পারে। তো এই ফ্ল্যাট সারফেস এগুলোতে কি করা হয়, এই দেখো এগুলোর চারপাশে এই যে এটা যেটা দেখতেছো, এটা এটা অনেক সময় মাটি দিয়ে করা হয়, অথবা এখানে তোমার মর্টার থাকে আর কি, অর্থাৎ অল্প একটু সিমেন্ট দিয়ে বালি দিয়ে এই চার সাইডটা এই পেরিমিটার বরাবর এইটাকে দিয়ে রাখে আর কি, টেম্পোরারিলি তোমার পানিটাকে ধরে রাখার জন্য। এটা আবার কিন্তু একটু পরেই জিনিসটা খুলে ফেলে আর কি।
সো এখানে দেখো কি বলছে, টেম্পোরারি পন্ড ইজ মেড বাউন্ডেড বাই মর্টার পেরিমিটার মেড আপ অফ লেস অ্যামাউন্ট অফ সিমেন্ট, স্যান্ড অর ক্লে। সিমেন্ট, স্যান্ড এবং ক্লের একটা মিক্সচার নিয়ে এটা বানানো হয়, অল্প পরিমাণ সিমেন্ট দিয়ে, কারণ এটা একটা টেম্পোরারি তোমার এই পানিটাকে ধরে রাখার জন্য, একটু পরে কিন্তু সেটা আর কাজে লাগবে না এই জন্য। তো এটাকে এভাবে দিয়ে, তো সাধারণত এটা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি ডেপথে তোমার এখানে পানি দেয়া হয়। তো এই পানিটা এখানে দেখো একটা পাইপ আছে, তো এই পাইপ দিয়ে কিন্তু এই পানিটা এখানে আসতেছে আর কি। তো অবশ্যই এইটার ক্ষেত্রে তোমার খেয়াল রাখতে হবে যেন ইউনিফর্মিটি বজায় থাকে। যেমন ধরো তুমি এই প্রথম এরিয়ার কথা যদি চিন্তা করো, ধরো এই সাইডে তুমি অনেক ডেপথ পানি দিলা, এই সাইডে কিন্তু কম ডেপথ যদি হয়ে যায় পানিটা, তাহলে কিন্তু একটা নন ইউনিফর্মিটি চলে আসে। আর নন ইউনিফর্মিটি চলে আসলে দেখা যায় এই জায়গায় হাইড্রেশনটা বেটার হয়, এই জায়গায় কিন্তু কিছুটা কম হয়। আমরা চেষ্টা করি এইটাকে প্রপার সুপারভিশনে রেখে মোটামুটি একটা ডেপথ মেনটেন করা। এইভাবে পানি দিয়ে রাখলে সুবিধা যেটা অনেকক্ষণ পর্যন্ত পানিটা থাকে, কিছুক্ষণ পরে এসে যখন এটা কমে যায় আবার তোমাকে অ্যাডিশনালি পানি অ্যাড করতে হয়। স্ল্যাবের ক্ষেত্রে আমি বলেছি মোটামুটি 21 দিন পর্যন্ত, বিভিন্ন প্রজেক্টে 21 দিন পর্যন্ত কিন্তু আমাদের দেশে প্র্যাকটিস, আর সাধারণত 28 দিন করতে পারলে বেস্ট হতো জিনিসটা। The ponding is an ideal method for preventing loss of moisture from concrete. It is also effective for maintaining a uniform temperature throughout the concrete. So এই পন্ডিং এর ক্ষেত্রে ময়েশ্চার লস হওয়ারটা চান্স কম আর কি। এখানে বুঝতেই পারতেছো একটা সার্টেন ডেপথ পর্যন্ত দেয়া আছে পানি। আর এক্ষেত্রে যেটা হয় যে ইউনিফর্মিটিটা বজায় রাখা সম্ভব হয়। একটু খেয়াল করো পন্ডিং মেথডে এটা কিন্তু বেশ মোটামুটি ইউনিফর্মিটি বজায় রাখা সম্ভব। তো তুমি যদি চোখের দেখায় এটা কিন্তু বোঝা যাচ্ছে যে কোথায় ইউনিফর্ম আছে বা কোথায় নাই। তো মোটামুটি তুমি যদি একবার এই ধরো থিকনেস পর্যন্তই পানি দাও, তাহলে কিন্তু এইটা কিন্তু পুরোটা জুড়ে ইউনিফর্ম থাকে জিনিসটা। অর্থাৎ কোথাও যে হঠাৎ করে কমে যাবে, কোনো সাইডে বেশি থাকবে, এরকম হওয়ার চান্স কম। অর্থাৎ ইউনিফর্ম টেম্পারেচারটা মেনটেন করা যায় এটার মাধ্যমে। এরপর হচ্ছে ফগিং আর স্প্রিংকলিং, এটাও কিন্তু ওয়াটার কিউরিং এর মধ্যে ছিল, যে আমরা যেটা পাইপ দিয়ে অ্যাড করি আর কি। তো এখানে দেখো যে তারা এখানে একটা পাইপ না, আসলে এটা তারা নজেল ইউজ করছে, নজেলের মাথা থেকেই পানিটা বেরোচ্ছে, অর্থাৎ এক্সটার্নালি পানি অ্যাড করতেছে। তো এটাকে আমরা বলতেছি ফগিং অর স্প্রিংকলিং। এই মেথডটা খেয়াল করো যে ফগিং অর স্প্রিংকলিং উইথ নজলস অর স্প্রেস প্রোভাইড এক্সেলেন্ট কিউরিং হোয়েন দ্য এয়ার টেম্পারেচার ইজ অ্যাবভ ফ্রিজিং। তো ডেফিনেটলি এটা ফ্রিজিং টেম্পারেচারের উপরের জন্য এটা অ্যাপ্লিকেবল। এটার একটা অসুবিধা হচ্ছে, এ ডিসঅ্যাডভান্টেজ অফ স্প্রিংকলিং ইজ দ্য কস্ট অফ ওয়াটার ইন রিজিয়নস ওয়্যার অ্যান অ্যাম্পল সাপ্লাই অফ ওয়াটার ইজ নট রেডিলি অ্যাভেলেবল। অর্থাৎ যে সকল জায়গাতে পানির সাপ্লাই নাই সেই সকল জায়গাতে এটা প্রবলেম, বাট এটা আমাদের দেশের কথা চিন্তা করলে এটা কিন্তু সমস্যা না। আচ্ছা, ইফ স্প্রিংকলিং ইজ ডান অ্যাট ইন্টারভালস দ্য কংক্রিট মে বি প্রিভেন্টেড ফ্রম ড্রাইং। অবশ্যই তোমাকে একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর কংক্রিট সারফেসটাকে এভাবে তোমাকে পানি দিতে হবে যেন সেটা ড্রাই আউট না হয়। আচ্ছা, এখন এখানে কথা যেটা, আমাদের দেশে কি করা হয়, এইভাবে যদি পানি তুমি সারফেসে দিয়ে রাখো তাহলে তো এই পানিটা কিছুক্ষণ পরই ড্রাই আউট করে যাবে। আমাদের দেশে যেটা করা হয়, আমরা বিভিন্ন জুট ব্যাগ ইউজ করি। তোমরা এটা দেখছো কি না দেখার কথা আর কি তোমাদের। আমরা ধরো কলাম সারফেসে, আমরা একটু পরে একটা এক্সাম্পল দেখবো, যে আমরা কিছু জুট ব্যাগ, বারল্যাপ, সেগুলো আমরা যুক্ত করে দিই। অর্থাৎ সেগুলোর বৈশিষ্ট্য হচ্ছে সেগুলো যোগ করে দিয়ে তুমি যদি পানি অ্যাড করো, তাহলে ওই ধরনের যে জুট ব্যাগগুলা, তো ওদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা অনেকক্ষণ পানি অ্যাবজর্ব করে রাখতে পারে। তো অনেকক্ষণ পানি অ্যাবজর্ব করে রাখার জন্য স্প্রিংকলিং বা ফগিং মেথডে কিন্তু অবশ্যই তোমাকে ওই জুট ব্যাগ অথবা বারল্যাপ দিয়ে রাখতে হবে। এরপরে তোমাকে স্প্রিংকলিং করলে সেই পানিটা অনেকক্ষণ যাবত তোমার কংক্রিট সারফেসে থাকবে। সেটার একটা এক্সাম্পল হচ্ছে এখানে স্যাচুরেটেড ওয়েট কাভারিং দিয়ে। একটু খেয়াল করো, এটাও তোমাদের দেখার কথা, দেখছো না এটা এইভাবে কলামে? জি স্যার। জি স্যার। দেখো এখানে এই যে বারল্যাপ দিয়ে জিনিসটাকে এভাবে রাখার কারণে তুমি যখন স্প্রিংকলিং মেথডে এখানে পানি অ্যাপ্লাই করবা ইয়া দিয়ে, তখন কিন্তু তোমার জিনিসটা অনেকক্ষণ পর্যন্ত ড্রাই থাকবে। এখানে এটাই বলা হয়েছে যে বারল্যাপ, কটন ম্যাটস অর আদার কভারিং অফ অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়ালস ক্যান হোল্ড ওয়াটার অন হরিজেন্টাল অর ভার্টিক্যাল সারফেসেস। অনেকক্ষণ ধরে পানি অ্যাবজর্ব করে রাখতে পারে এরা। তো
তো এখানে একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর তুমি যদি পানি অ্যাড করো, তো এখানে তো আর পন্ডিং করা যাবে না। সাধারণত ভার্টিক্যাল স্ট্রাকচারগুলোতে কিন্তু এটাই হচ্ছে সমাধান তোমার। তো এইভাবে আমরা বিছায় রাখবো, আমরা কিছুক্ষণ পরে পানি দিব, এই পানিটাই অনেকক্ষণ পর্যন্ত এই জুট ব্যাগগুলো ওর মধ্যে নিয়ে রাখবে আর কি। একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর পানি দিয়ে আমরা কিউরিং করব এভাবে। স্যার আর কোনো কি ওয়ে নাই এটাকে করার জন্য? আর ওয়ে বলতে পোটেনশিয়াল সম্ভাবনা কিন্তু আর নাই, কারণ তোমার এই ভার্টিক্যাল সারফেসটাকে ভেজা রাখা লাগবে। এখন এইটা ছাড়া কিন্তু চিপেস্ট মেথড আর কোনোটা নাই। তো আমাদের দেশে কিন্তু এটাই মেইনলি ইউজ করা হয়, পন্ডিংটা আর এই যে এইভাবে এই বারল্যাপ দিয়ে জিনিসগুলোকে ঢেকে রেখে আর কি। So দেখো, the material should be placed as soon as concrete has hardened enough to prevent surface damage. আবারও বলা হচ্ছে যে তোমাকে অবশ্যই হার্ডেন্ড অবস্থায়, তোমার কংক্রিট যখন হার্ডেন্ড অবস্থায় চলে যাবে অর্থাৎ ফাইনাল সেটিং এর পরে এই ধরনের কাজ করতে হবে, কারণ তুমি যদি শুরুতেই করে ফেলো তাহলে সারফেস ড্যামেজ হতে পারে। They should be kept constantly wet, constantly তাকে ভেজা রাখতে হবে, so that a film of water remains on the concrete surface throughout the curing period, যাতে একটা ফিল্ম অফ ওয়াটার থাকে তোমার কংক্রিট সারফেসে রিঅ্যাকশন গুলো কমপ্লিট করার জন্য। তো এই পর্যন্ত হলো আমাদের ওয়াটার কিউরিং। আর আমাদের লাস্ট পয়েন্ট ছিল হচ্ছে সিল্ড কিউরিং। সো এটা আমাদের দেশের প্র্যাকটিস খুব একটা নাই, কারণ এই প্লাস্টিক যে পেপারগুলা কিউরিং মেমব্রেন এগুলো এক্সপেন্সিভ। তো এখানে একটু খেয়াল করো যে এখানে কংক্রিট প্লেস করে দিয়ে কংক্রিট সারফেস থেকে যে পানিটা ব্লিডিং হয়ে উঠতেছে সেই পানিটা যদি এনাফ হয় তাহলে এটার উপর দিয়েই এরকম একটা পলিথিন না, ডেফিনেটলি এটা অবশ্যই তোমার কিউরিং মেমব্রেন প্লাস্টিক শিট এগুলো বিছাই দিছে। তো এর ভিতর থেকে আর পানিটা বের হতে পারতেছে না, যার কারণে ওই পানিটাই কিন্তু ইউনিফর্ম বা এনাফ হয়ে যাচ্ছে হাইড্রেশনটা কমপ্লিট করার জন্য। সো এটা হচ্ছে তোমাদের প্লাস্টিক শিট দিয়ে ইম্পারভিয়াস প্লাস্টিক শিট দিয়ে কংক্রিট কভার করে এভাবে কিউরিং করা যেতে পারে আর কি। এই ছিল কিউরিং মেথড। তো আমরা যেটা বুঝলাম যে পন্ডিংটা আমাদের ফ্ল্যাট সারফেসের জন্য অ্যাপ্লিকেবল, ভার্টিক্যাল সারফেস হলে তোমার জন্য বেটার হবে হচ্ছে বারল্যাপ দিয়ে স্প্রিংকলিং মেথড অ্যাপ্লাই করা আর কি। সো কিউরিং এর ক্ষেত্রে আমাদের জাস্ট একটা জিনিসই মাথায় রাখা লাগবে, যে আমাদের যে ওয়েদার টেম্পারেচার যেটা আছে আমাদের দেশের যদি বলি, তো শীতকালে তো সমস্যা নেই, 20 ডিগ্রির ওইটা মোটামুটি মেনটেন করা যায়। তো অনেক সময় দেখা যায় যে অনেক গরম থাকে, তো তুমি যখন পানি অ্যাড করবা ওই গরমের যে টেম্পারেচার থাকে সেটা কিন্তু 2-3 ডিগ্রি এমনি ডিক্রিজ করে। আর আমরা তো দেখলাম যে আমাদেরটা মোটামুটি লিমিটের মধ্যেই আছে, যেমন হচ্ছে তোমার 48.9 ডিগ্রির উপরে চলে গেলে কিন্তু ওই প্রথম যে সমস্যাটা বলছিলাম সেটা হতে পারে। তো সেই ধরনের প্রবলেম নাই, আমাদের জাস্ট একটা জিনিসই মাথায় রাখতে হবে যে আমাদের পানিটা যেন ইউনিফর্ম থিকনেসে থাকে, পানিটা যেন মিনিমাম এসিআই কোড যতদূর বলছে ততদূর পর্যন্ত থাকে। যদি 28 দিন পর্যন্ত করতে পারি আমি ম্যাক্সিমাম যে তার প্রপার্টি ম্যাক্সিমাম স্ট্রেন্থ ডিউরেবিলিটি সেটা পাবো। বাট অনেক সময় প্রজেক্ট তাড়াতাড়ি শেষ করতে হয় বা আমাদের তাড়াতাড়ি জিনিসটা করা লাগে, এই জন্য আর আমরা ওইভাবে করি না, প্রজেক্টগুলোতে এর থেকে কিছুটা কম করা হয় আর কি। তবে যদি 14 দিনের কথা চিন্তা করো বা আমরা যদি 21 দিনের কথা চিন্তা করি তাহলে কিন্তু 90% স্ট্রেংথ আমরা ওই 14 দিন বা 21 দিনের মধ্যে পেয়ে যাই, যার কারণে 28 দিন পর্যন্ত আর ওটা করে না আর কি জিনিসটা, বাট করতে পারলে বেস্ট হতো আর কি। তো আজকে আমাদের লাস্ট টপিক, আমাদের আর 8 মিনিট সময় আছে। সো আমরা ইফেক্ট অফ ওয়াটার সিমেন্ট রেশিও অন কংক্রিট প্রপার্টিস, অর্থাৎ আমরা কিউরিংটা কিন্তু শেষ করলাম। এখন আমরা দেখব যে কংক্রিট প্রপার্টিজের উপরে ওয়াটার সিমেন্ট রেশিওর ইফেক্টটা কি আসলে। সো আমি যদি এখানে তোমাদেরকে সংক্ষেপে বলি, আমাদের ওয়াটার সিমেন্ট রেশিওর উপরে কনক্রিটের যে প্রপার্টি আছে, এই ওয়াটার সিমেন্ট রেশিও কিন্তু চরমভাবে কনক্রিটের প্রপার্টিকে চেঞ্জ করতে পারে। তো এটা 3টা ইফেক্ট আছে, আজকে আমরা একটা পড়বো, একটা হয়তো পুরাটা শেষ হবে না। একটা হলো স্ট্রেংথ, ইফেক্ট অন স্ট্রেংথ, ওয়াটার সিমেন্ট রেশিও কনক্রিটের স্ট্রেংথকে কিভাবে ইফেক্ট করে সেটা দেখব। এটা ওয়ার্কেবিলিটিকে ইফেক্ট করে, এটা তোমার ইয়াকেও ইফেক্ট করে, ওটার নাম কি, এটার পোরোসিটিকেও ইফেক্ট করে। অর্থাৎ
এই তিনটা কংক্রিটের প্রপার্টিকে মেইনলি ইফেক্ট করে আর কি। তো আজকে আমরা স্ট্রেংথটা পড়বো। তো তোমরাই আমাকে বলো, ওয়াটার সিমেন্ট রেশিও যদি বেশি হয়, স্ট্রেংথ বেশি হবে না কম হবে? ওয়াটার সিমেন্ট রেশিও, আচ্ছা তার আগে বলো ওয়াটার সিমেন্ট রেশিও কাকে বলে? ওয়াটার সিমেন্ট রেশিও কাকে বলে বলো দেখি। স্যার ওয়াটার আর সিমেন্টের রেশিওটাই তো ওয়াটার সিমেন্ট রেশিও। মানে সোজা কথা, ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সিমেন্ট। জি স্যার। তো এটার যে রেশিও সেটাই কিন্তু ওয়াটার সিমেন্ট রেশিও। আচ্ছা, তাহলে ওয়াটার সিমেন্ট রেশিও যদি বেশি হয় তাহলে স্ট্রেংথ বেশি হবে না কম হবে, সেটা ছিল আমার প্রশ্ন। স্যার কম হবে। কম। আচ্ছা, কম বেশি হবে কেন যে বললা? স্যার বেশি হবে। পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। আচ্ছা, পানির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে স্ট্রেংথ কমে যাবে। আচ্ছা, আরেকজন বললা বেশি হবে, বেশি হবে কেন? স্যার রিঅ্যাকশনের জন্য বেশি স্যার ওয়াটার পাবে স্যার। রিঅ্যাকশনের জন্য বেশি ওয়াটার যদি পায় তাহলে তো সমস্যা। মানে ওয়াটার, দেখো ওয়াটার সিমেন্ট রেশিও মানে কিন্তু সিমেন্টের পরিমাণ কম, ওয়াটারের পরিমাণ কিন্তু বেশি। মানে ওয়াটারের পরিমাণ বাড়তেছে, স্ট্রেংথ কিন্তু কমে। তাহলে ওয়াটার সিমেন্ট রেশিও বাড়লে ওয়াটারের পরিমাণ বাড়ে, যার কারণে কিন্তু তোমার কনক্রিটের স্ট্রেংথ কমবে, অর্থাৎ এটার উল্টা সম্পর্ক আর কি। এখন কথা যেটা, তোমার কথাও কিন্তু ঠিক আছে, যদি ওয়াটার অতিরিক্ত কম হয়, আমি বলতেছি কি ওয়াটার সিমেন্ট রেশিও বেশি স্ট্রেংথ বেশি, ওয়াটার সিমেন্ট রেশিও কম স্ট্রেংথ আবার বেশি। আচ্ছা, এখন কম ওয়াটার সিমেন্ট রেশিও কম হলে স্ট্রেংথ বাড়বে, এই কথাটাও সত্যি, কিন্তু ওয়াটার সিমেন্ট রেশিও কত কম সেটার কিন্তু একটা লিমিট আছে। কিন্তু কারণ মিনিমাম একটা ওয়াটার অ্যাড না করলে কিন্তু তোমার রিঅ্যাকশন হওয়ার জন্য এনাফ পানি পাবে না। তো অবশ্যই আমাদের এই সূত্রটা সত্যি, তবে একটা নির্দিষ্ট লিমিটের ক্ষেত্রে, সেগুলা নিয়ে আলোচনা করব এখানে। ওয়াটার সিমেন্ট রেশিও বাড়লে স্ট্রেংথ কমে, ওয়াটার সিমেন্ট রেশিও কমলে স্ট্রেংথ বাড়ে, তবে কত লিমিট পর্যন্ত সেটাই দেখব। সো ওয়াটার সিমেন্ট রেশিও কাকে বলে? প্রথমে বলে ফেলছি যে ওয়েট অফ ওয়াটার এবং ওয়েট অফ সিমেন্টের রেশিওকে ওয়াটার সিমেন্ট রেশিও বলে। The water cement ratio law states that as the water to cement ratio is reduced, water to cement ratio যত কমবে the strength is increased, বিপরীত সম্পর্ক বললাম। তবে এখানে ব্র্যাকেটে একটা কথা লেখা আছে, টু এ মিনিমাম পয়েন্ট, অতিরিক্ত গুরুত্বপূর্ণ এই কথাটা। কারণ ওয়াটার সিমেন্ট রেশিও কমাতে কমাতে যদি তুমি এতই কমায় ফেলো যে তোমার পানি নাই রিঅ্যাকশন করার জন্য, তাহলে কিন্তু সমস্যা। তো এই লটা একটা মিনিমাম পয়েন্ট পর্যন্ত ভ্যালিড। As the water cement ratio is increased, দেখো ওয়াটার সিমেন্ট রেশিও বাড়লে কেন স্ট্রেংথ কমে সেটা এখানে বলা আছে। ওয়াটার সিমেন্ট রেশিও যদি বাড়ে তাহলে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য হাইড্রেটেড সিমেন্ট ক্রিস্টালস ইজ ইনক্রিজড। ওয়াটার সিমেন্ট রেশিও বেশি মানে ওয়াটারের পরিমাণ বেশি। তো তোমার যখন হাইড্রেটেড সিমেন্ট প্রোডাক্ট তৈরি হলো, হাইড্রেটেড সিমেন্ট ক্রিস্টাল বলতে এখানে ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট, অর্থাৎ হাইড্রেশনের ফলে উৎপন্ন যেগুলা, এদের এই যে ক্রিস্টালগুলো তৈরি হবে এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেগুলো বেড়ে যাবে, আসলে তাদের মধ্যে বন্ডিংটা কমে যাবে, তারা কোহেসিভ হবে না, আসলে কোহেসিভনেস নেচারটা চলে যাবে। দেয়ার বাই রিডিউসিং দ্য বন্ডিং কংক্রিট কন্ট্যাক্ট এরিয়া বিটুইন দ্য হাইড্রেটেড সিমেন্ট ক্রিস্টালস অ্যান্ড দ্য অ্যাগ্রিগেট। সোজা কথা, ওয়াটারের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে তোমার যে হাইড্রেশন প্রোডাক্টটা তৈরি হবে তাদের মধ্যে ডিস্টেন্স বেড়ে যাবে, তাদের মধ্যে বন্ডিং বেটার হবে না, যার কারণে কোহেসিভনেসটা কিছুটা কমে যাবে এবং এই যে অ্যাগ্রিগেটের সাথে তারা যে লেগে থাকার ব্যাপারটা, সোজা কথা কোহেসিভনেস নেচারটা কমে যাবে পানি বেশি থাকার কারণে, এই হাইড্রেটেড সিমেন্ট ক্রিস্টালের ডিস্টেন্স বেড়ে যাবে আর কি। এই জিনিসটাই, একটা জিনিস চিন্তা করো, একটা জিনিস খুব কোহেসিভ, খুবই কম্প্যাক্ট অবস্থায় আছে, সেটার স্ট্রেংথ কিন্তু বেটার হবে। কিন্তু একটা জিনিসে যদি এই ধরনের গ্যাপ চলে আসে, ডিস্টেন্স বেড়ে যায়, কোহেসিভনেসটা কমে যাবে, আলটিমেটলি স্ট্রেংথ কিন্তু কমে যাবে। এখন এই লয়ের সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ব্র্যাকেটের কথাটা, যে একটা মিনিমাম পয়েন্ট পর্যন্ত এটা ভ্যালিড। এখানে দেখো ওয়াটার সিমেন্ট রেশিও ইজ রিডিউসড, কতটুকু কমাবা? যতটুকু রিঅ্যাকশন তুমি, যতটুকু পানি লাগতেছে তোমার রিঅ্যাকশনটা কমপ্লিট করার জন্য, কতটুকু পানি লাগতেছে রিঅ্যাকশনটা কমপ্লিট করার জন্য সেটা এখানে বলা আছে পরের পয়েন্টে। ফ্রম দ্য এক্সপেরিমেন্টাল ডাটা, অর্থাৎ অনেকগুলো এক্সপেরিমেন্টাল ডাটা অ্যানালাইসিস করে পাওয়া গেছে, ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট ফর ফুল হাইড্রেশন অফ কংক্রিট পেস্ট
অ্যান্ড নো পোর্স টু বি লেফট দেয়ার, কংক্রিটের পুরো হাইড্রেশন হতে এবং এই পোর স্পেসগুলো না থাকলে, অর্থাৎ তোমার আমাদের যে হাইড্রেশন রিয়াকশন হওয়ার পরে কংক্রিটের যে পোরগুলা সেগুলা একদম ফিল আপ হয়ে যেতে সাফিসিয়েন্ট ওয়াটারটা প্রয়োজন পড়ে কংক্রিট মিক্সে। আমি বললাম যে ওয়াটার সিমেন্ট রেশিও কম হলে কংক্রিটের স্ট্রেংথ বাড়বে, তবে আবার এতই আমরা যেন না কমাই দেই যে আমাদের সাফিসিয়েন্ট ওয়াটারের পরিমাণের থেকে কমে যায়, তাহলে তো আমাদের এই ফুল হাইড্রেশন বা পোর স্পেস ফিল আপ হবে না। এখানে বলছে দ্য লিস্ট কোয়ান্টিটি অফ ওয়াটার করেসপন্ডস টু 0.38 ওয়াটার সিমেন্ট রেশিও। সাধারণত ওয়াটার সিমেন্ট রেশিও কত হয় বলো তো? স্যার 0.4 থেকে 0.65। 0.4 থেকে 0.6, এটা কিন্তু জেনারেল। তো তোমাকে এখানে বলছে যে এই হাইড্রেশন রিঅ্যাকশনটা কমপ্লিট করতে কমপক্ষে 0.38 ওয়াটার সিমেন্ট রেশিও লাগবে, অর্থাৎ এই সূত্রটা 0.38 ওয়াটার সিমেন্ট রেশিও পর্যন্ত ভ্যালিড। এই 0.37 যদি তুমি দিয়ে ফেলো বা 0.38 এর নিচে যদি তুমি দাও ওয়াটার সিমেন্ট রেশিও, তাহলে তোমার কংক্রিটের হাইড্রেশন গুলা হবে না, অর্থাৎ তুমি কিন্তু ইয়া পাবা না, পটেনশিয়াল প্রপার্টি গুলা পাবা না। তো অবশ্যই ওয়াটার সিমেন্ট রেশিও 0.38 এর উপরে থাকবে। এখন তুমি বলতে পারো আমরা কেন 0.4 থেকে 0.6 এ যাচ্ছি। এটার কারণ হলো এই 0.38টা লাগে কিন্তু 100% হাইড্রেশন হতে। তুমি যদি 0.38 অ্যাড করো তাহলে তোমার কংক্রিটে ওয়াটার সিমেন্ট রেশিও যদি 0.38 দাও, অবশ্যই হাইড্রেশন রিঅ্যাকশন ফিল আপ হবে, কমপ্লিট হবে 100%। প্রবলেম যেটা, এই 0.38 দিলে তোমার কংক্রিট ওয়ার্কেবল হবে না, অর্থাৎ তোমার কংক্রিটটা মানে ড্রাই থাকবে, অর্থাৎ সেই কংক্রিটটা কিন্তু ড্রাই এবং হার্শ কংক্রিট হবে। এখানে বলছে দেখো, ইফ ওয়াটার সিমেন্ট রেশিও ইজ লেস দেন 0.38, অবশ্যই হাইড্রেশন পসিবল হবে না এবং তোমার কংক্রিটটা ড্রাই হবে এবং হার্শ মিক্স হবে আর কি জিনিসটা। আরেকটা কথা বললাম, তো আমরা কেন বাড়াই নিচ্ছি? আমরা বাড়াই নিচ্ছি আমাদের ওয়ার্কেবিলিটির জন্য। আমরা যদি 0.45 দেই, আমাদের কংক্রিটে ওয়াটার সিমেন্ট রেশিওর দুইটা ফাংশন, একটা হচ্ছে হাইড্রেশন কমপ্লিট করা, একটা হচ্ছে ওয়ার্কেবিলিটি প্রোভাইড করা। তুমি যদি বরাবর 0.38 দাও তাহলে কিন্তু ওয়ার্কেবিলিটির জন্য তুমি কোনো পানি অ্যাড করলা না, এই 0.38 তো পুরো হাইড্রেশনে লাগবে। তো তোমার কংক্রিটটা কিন্তু কাজ করে তুমি মজা পাবা না, শান্তি পাবা না, প্লেস করে তুমি কষ্ট হবে, মিক্স করতে কষ্ট হবে। 0.45 যদি দাও অথবা যদি আরো বাড়াও, তাহলে এই 0.45 এর মধ্যে 0.38 পরিমাণ কাজ করে হাইড্রেশন হতে, বাকি যতটুকু থাকলো সেটা তোমাকে ওয়ার্কেবিলিটিতে হেল্প করবে। আশা করি বুঝতে পারছো। Last point, the strength of concrete is very much dependent upon the hydration reaction. তো এটাই বলতেছিলাম, এটা পড়লেই বুঝতে পারবা যে সাফিসিয়েন্ট আমাদের হাইড্রেশন রিঅ্যাকশনটা কমপ্লিট করতে হলে সাফিসিয়েন্ট পানি দিতে হবে, একই সাথে যদি ওই পরিমাণ পানির থেকেও একটু বাড়ায় দেওয়াটা বেটার, কারণ সাফিসিয়েন্ট ওয়ার্কেবিলিটি পাওয়ার জন্য। তো আমি এটা নেক্সট দিন তোমার বাকিটা শেষ করে দিব, এটা এখনো শেষ হয় নাই আর কি। তো তোমাদের মনে হয় ক্লাস আছে, আমাদের টাইম শেষ, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোশ্চেন থাকে নেক্সট দিন অর্থাৎ কালকে নিব আর কি। তো আজকে তাহলে এই পর্যন্তই।